সকলকে নমস্কার। আমাদের মোদক ট্রেনার একাডেমির আজকে কবি প্রণাম রবি প্রণাম, কেননা রবীন্দ্র পক্ষ এখনো চলছে। শুধু তাই নয়, আমরা রবীন্দ্র জন্মক্ষণ উদযাপন করছি। এই মুহূর্তে আমাদের মধ্যে রবীন্দ্রনাথ এসেছেন, জন্মেছেন ধরে নিচ্ছি। কেন না, গুরুদেবেরই কথা, প্রভাত কি রাত্রির অবসানে, যখনই চিত্ত জেগেছে শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। আমরা গুরুদেবকে স্মরণ করছি, কাজে আমাদের মধ্যে তার নবজন্ম। আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্র নাটকের উপসংহার, ডাকঘর। এইরকম বিষয় কেন না, তার কারণ হচ্ছে এই যে কোনো নাটকের প্রথম পাঠ বা অভিনয় দেখার সময় বা পড়ার সময় দর্শক বা পাঠকের মনে নাটকটার একটা উপসংহৃত রূপ ভেসে ওঠে। কখনো নাটক স্বাভাবিকভাবে ঠিক সে রূপেই শেষ হয়, আবার কখনো পাঠক বা দর্শককে চমকে দিয়ে ভিন্ন, এমনকি একেবারে উল্টো রূপ নেয়। নাটককারের কাজ হচ্ছে যে সব ক্ষেত্রেই পাঠক বা দর্শকের কৌতূহল জাগিয়ে রাখা, শুধু জাগিয়ে রাখা নয়, একেবারে টান টান করে জাগিয়ে রাখা। সূচনা থেকে উপসংহার পর্যন্ত রবীন্দ্র নাটকের বয়ে চলা বেশ কৌতূহল উদ্দীপক, তাই আলোচনার বিষয়ও বটে। সেই জন্যই এই রকম বিষয় আমরা বেছেছি। আজকের বিষয় ডাকঘর। ডাকঘর গুরুদেব রবীন্দ্রনাথের এক অসাধারণ সৃষ্টি। রবীন্দ্রনাথ একে রূপক বলতে চাননি, কিন্তু পাঠক এবং বোদ্ধারা একে বরাবরই খুব উঁচু স্তরের রূপক নাটকের মর্যাদা দিয়ে এসেছেন এবং আসছেন। অধ্যাপক এবং কবি হরপ্রসাদ মিত্র দেখেছেন ডাকঘরে আছে মুক্তির পিপাসার কথা। কবি ইয়েটসের মতে এতে আছে ইমোশন অফ জেন্টলনেস অ্যান্ড পিস, ইংরেজি অনুবাদের ভূমিকায়। কবি অধ্যাপক অলোক রঞ্জন দাশগুপ্ত ডাকঘরে দেখেছেন প্রশান্তির অন্তরালে অস্থির উচাটনের ভেতরে জাগর সৌন্দর্য। ভালো লাগে জার্মান নাট্য পরিচালক ভোলফ্রাম মেরিং, তিনি সংবর্তের ডাকঘর অভিনয়ে আমন্ত্রিত পরিচালক ছিলেন। সংবর্ত আমাদের নাট্য সংস্থা, যেখানে আমি দীর্ঘদিন অভিনয় করেছি। তিনি বলছেন সামান্য কথায় ডাকঘর এক অমল অনুভবের নাটক। নাটকটি প্রকাশের পরে ভারতী পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল 1318 চৈত্র সংখ্যায়। কবি অধ্যাপক অজিত চক্রবর্তী লিখেছেন উদ্ধৃতি, রবীন্দ্রনাথের এইখানে এক আশ্চর্য কৃতিত্ব যে তিনি তার সমস্ত জীবন নাট্যের নানা অঙ্কের বিচিত্র অভিজ্ঞতাগুলি এমন সরল একটি সূত্রের মধ্যে ভরিয়া তুলিতে পারিয়াছেন। এর আগে একটা সময়কাল ধরে
গুরুদেবের জীবনে পরপর এসেছে মৃত্যুর আঘাত। 1899-এ প্রিয় ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ প্রয়াত, 1902-এ প্রয়াত হন কবিপত্নী মৃণালিনী দেবী, 1903-এ মেজ মেয়ে রেণুকা রানী, তাকে তিনি হারান। রেণুকা মারা যান যক্ষায়। 1905-এ প্রয়াত হন পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ। 1907-এ কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ মারা যায় মুঙ্গেরে কলেরায়। ঔপনিষদিক ভাবনায় ও মননে ঋদ্ধ গুরুদেব তার ঋষি সত্তায় অসীম ধৈর্য এবং অটুট স্থৈর্যে এসব আঘাত সহ্য করেছেন। যেন মৃত্যুই লজ্জা পেয়েছে তার জীবনের জয়গানের স্পর্ধায়। আবার একই সাথে কোনো দুর্বল মুহূর্তে তার মানসিক সত্তা বোধহয় মৃত্যুতেই শান্তি পেতে চেয়েছিল, একটা বৈরাগ্য বোধ তাকে আচ্ছন্ন করে ফেলতে চেয়েছিল। তাই বলে ফেলেছিলেন, উদ্ধৃতি, হাত জোর করে কেবল জিজ্ঞেস করছি, কবে বাঁধন কাটবে। এই মানসিক দোটানার মধ্যে সাহিত্যকর্ম থেমে থাকেনি। 1903 থেকে 12-র মধ্যে আমরা তার কাছ থেকে পেলাম গীতাঞ্জলি, গীতাঞ্জলির গানগুলি, গীতিমাল্য, গীতিমাল্যের কিছু গান এবং কবিতার ইংরেজি অনুবাদ, শারদোৎসব নাটক, ডাকঘর নাটক, অচলায়তন নাটক, আর ডাকঘর নাটক যেন গুরুদেবকে সাময়িক বন্ধন দশা থেকে মুক্তি দিল। এই জন্য একটা ক্যাথারসিস প্রক্রিয়া। কেন বলছি এ কথা? বলছি কারণ গুরুদেব নিজেই যেন নিজেকে বদ্ধ ভাবছিলেন, আর সেই বদ্ধ দশা থেকে মুক্তির উদগ্র ইচ্ছা পোষণ করছিলেন। ডাকঘর লিখে আর তৃতীয়বার বিলাপ যাত্রার মধ্য দিয়ে এই মুক্তি ঘটল। নির্ঝরিণী সরকারকে লেখা 6 অক্টোবর 1911-র চিঠিতে এই কথা পরিষ্কার ফুটে উঠেছে। দেখেনি চিঠিটা? কল্যাণী আসু, মা, আমি দূর দেশে যাবার জন্য প্রস্তুত হচ্ছি। আমার সেখানে অন্য কোনো প্রয়োজন নেই, কেবল কিছুদিন থেকে আমার মন এই কথা বলছে যে পৃথিবীতে জন্মেছি, সেই পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে নিয়ে তবে তার কাছ থেকে বিদায় নেব, এরপরে আর সময় হবে না। তাই আমার সকলের চেয়ে বড় যাত্রার পূর্বে, সকলের চেয়ে বড় যাত্রা মানে প্রয়াণ, সকলের চেয়ে বড় যাত্রার পূর্বে একটি ছোট যাত্রা দিয়ে তার ভূমিকা করতে চাচ্ছি। এখন থেকে এক একটি বেড়া ভাঙতে হবে, তারই আয়োজন। এটা চিঠিপত্রের 7ম খণ্ডে আছে, পৃষ্ঠা পত্র 19। আমাদের মনে হয় রবীন্দ্রনাথের মধ্যে লুকিয়ে থাকা মুক্তির ভাবনা স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে এসেছে এই ডাকঘর নাটকে। তিনি নিজেই হয়তো বুঝতে পারেননি যে রূপকের আবরণ নিয়ে ডাকঘর কত মানুষের মনের কথাটি তুলে ধরে, কত না বিচিত্র পরিস্থিতিতে। অথচ তিনি প্রিয়ম্বদা দেবীকে একটা চিঠিতে লিখেছেন 25 ফাল্গুন 1318, লিখছেন, উদ্ধৃতি,
ডাকঘরে কোনো রূপক নেই, যা ওর সাদা মানে তাই ওর মানে। এক্ষেত্রে মনে পড়ে যায় আইনস্টাইনের কথা। ওর আপেক্ষিকতা তত্ত্বের মধ্যে লুকিয়েছিল কৃষ্ণ গহ্বর তত্ত্বের সম্ভাবনা। এটা তার বিশ্বাসই হয়নি। রবীন্দ্রনাথ যেটাকে সাদা মানে বলেছেন, তাবৎ মানুষের ভাবনায় সেটাই জীবনের সাদা মানে। ভাষা, ধর্ম, পরিবেশ, পরিস্থিতি নির্বিশেষে তাবৎ মানুষের মনের মধ্যে এই সাদা মানেটা ফুটনোন্মুখ পুরীর মধ্যে লুকিয়ে থাকা গন্ধের মতো, সুযোগ এলে ফুটে বেরিয়ে আসে। তাই ডাকঘর অর্থটাই অনেক প্রসারিত করে দিয়েছে বলে আমরা মনে করি। গুরুদেব নিজেই হয়তো এতটা ভেবে উঠতে পারেননি। আর এর মূলে রয়েছে ডাকঘরের সৃষ্টির ক্ষণে তার মনের অবস্থা। মহেন্দ্র চৌধুরীর মতে রবীন্দ্রনাথের রূপক নাটক শুধু মন দিয়ে বোঝা যায় না, একে বুঝতে মাথাটাও খাটাতে হয়। এর প্রেক্ষিতে যদি রবীন্দ্রনাথের নিজের কথা ধরি এই নাটক প্রসঙ্গে, তবে ডাকঘরের অনন্যতা বোঝা যাবে। এই কথা তোলা আছে শান্তিদেব ঘোষের রবীন্দ্রসঙ্গীত গ্রন্থ, পৃষ্ঠা 201। গুরুদেব শান্তিনিকেতনে এই নাটকটি বিষয়ে আলোচনা করছিলেন আর কি। তখন নাকি বলেছিলেন, ডাকঘর যখন লিখি তখন হঠাৎ আমার অন্তরের মধ্যে আবেগের তরঙ্গ জেগে উঠেছে। প্রবল একটা আবেগ এসেছিল ভিতরে, চলো চলো বাইরে, যাবার আগে পৃথিবীটাকে প্রদক্ষিণ করতে হবে, সেখানকার মানুষের সুখ দুঃখের উচ্ছ্বাসের পরিচয় পেতে হবে। উদ্ধৃতি শেষ। শান্তিনিকেতনের ছাদের উপরে মাদুর বিছিয়ে পড়ে থাকতেন তখন তিনি। কিন্তু হঠাৎ কি হলো, রাত 2-3টের সময় অন্ধকার ছাদে এসে মনটা পাখা বিস্তার করল। যাই যাই এমন একটা বেদনা মনে জেগে উঠল। তারই কথা, পূর্বে আমার 2-1টা বেদনা এসেছিল। আমার মনে হচ্ছিল একটা কিছু ঘটবে, হয়তো মৃত্যু। স্টেশনে যেন তাড়াতাড়ি লাফিয়ে উঠতে হবে, সেই রকম একটা আনন্দ আমার মনে যাচ্ছিল, যেন এখান হতে যাচ্ছি, বেঁচে গেলুম। এমন করে যখন ডাকছে তখন আমার দায় নেই। কোথাও যাবার ডাক এবং মৃত্যুর কথা উভয়ে মিলে খুব একটা আবেগ, সেই চঞ্চলতাকে ভাষাতে ডাকঘরে কলম চালিয়ে প্রকাশ করে দিল। উদ্ধৃতি শেষ। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এই যে আবেগের চরম ইচ্ছা ও অভিঘাত নাটক রূপে বেরিয়ে এসে ডাকঘরের রূপ নিল। অমল তাহলে কবির মন। রবীন্দ্রনাথের এই যে মনের ভাব, মনস্তত্ত্ব বিজ্ঞান দিয়ে তার ব্যাখ্যা অবশ্যই চলে। কবির নিজের মধ্যে মৃত্যু ভাবনা এবং তা থেকে মৃত্যুর ইচ্ছা জেগে উঠেছিল। বয়স সন্ধিকালে একা থাকতে থাকতে এক সময় এমন মৃত্যুর টান অনুভব করা যায়। কখনো কখনো তা মৃত্যুর রূপ নিয়েই হাতছানি দেয়। এ এক ধরনের ম্যাসোচিজম বা মর্ষকাম। ম্যাসোচিজমের এমন সব
বিচিত্র প্রকাশ রয়েছে যে ফ্রয়েড পর্যন্ত হালে পানি পাননি। আবার কখনো এই ভাবনা এক অনিশ্চিত দূরের ভূমিকা নিয়ে আসে। পথের পাঁচালীর মধ্যে অপুর কাছে যা এসেছিল, অপুই বিভূতিভূষণ, অর্থাৎ বিভূতিভূষণ যখন লিখছেন আর কি, যে অপুই তিনি, তার মনের কথাই যেন অপুর ভাবনায় আসছে। আমি এইখানে এই ধরনের যে ম্যাসোচিজম, তাকে অন্য নাম দিয়েছি। ম্যাসোচিজমের উপর আমার গবেষণা, এক্ষেত্রে আমি একে বলছি মৎস্যকাম নয়, দুঃখ বিলাস বা বিবিক্ততা বিলাস। এটা ঠিক যে বাস্তব ভাবনায় ভাবতে গেলে ডাকঘরকে একটা মিষ্টি কবিতা মনে হবে, ভিতরের সুরটা ধরতে গেলে অমলের মনের মধ্যে ডুব দিতে হবে, নয়তো কোনোটাই মনে হবে না, মনে ধরা পড়বে না। এমনটার জন্যই বার্লিন থেকে গুরুদেব অ্যান্ড্রুসকে চিঠি লিখেছিলেন, আছে লেটার্স টু আ ফ্রেন্ড, 173 পৃষ্ঠায়, তাতে প্রচ্ছন্ন তিরস্কার আছে। স্যার আনমিউট করতে হবে। কারণ স্যার তো লাইনে আছে, হয়তো ফোন টোন ঢুকেছে তার জন্য। স্যার অসুবিধা হলে একটু কেটে জয়েন করুন, তাহলে কেটে দিয়ে আবার নতুন করে জয়েন করুন, তাহলে ডিস্টারবেন্সটা থাকবে না। না, দুবার হয়ে গেছে স্যার, আগে লাইনটা কেটে দিন। স্যার দুবার জয়েন হয়ে গেছে, আগে লাইনটা দুটোই কেটে দিন, কেটে দিয়ে নতুন করে জয়েন করুন। হ্যাঁ, আরেকটা আছে, ওটাও কেটে দিন। না স্যার, এই একটা কানেকশন আছে, ওটাকে কেটে দিয়ে আবার জয়েন করুন। হ্যাঁ, আবার তাই করলাম তো। এই হয়ে গেছে, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, ওকে। দীনবন্ধু অ্যান্ড্রুসকে তিনি বার্লিন থেকে একটা চিঠি লিখেছেন, তার মধ্যে বেশ তিরস্কার আছে। তিনি লিখছেন, ডু ইউ থিঙ্ক দ্যাট পোস্ট অফিস হ্যাজ সাম মিনিং at this time for my country
in this respect, that freedom must come direct from King's messenger and not from the British Parliament, and that when her soul awakes, nothing will be able to keep her within walls. অর্থাৎ অ্যান্ড্রুজ অর্থ করেছিলেন যে রাজার হাত থেকে ভারতের স্বাধীনতা আসবে, এইরকম একটা আর কি। অ্যান্ড্রুজ যদি এমনটা ভেবে থাকেন তবে তা খালি দুঃখজনক শুধু নয়, খুব হাস্যাস্পদ ব্যাপার। রূপক নাটকের মজা এই যে যে কেউ নিজের ভাবনার মতন রূপকের অর্থ করে নিতে পারে, তবে প্রকৃত অর্থ যা স্রষ্টার ভাবনার কাছাকাছি যাবে তা করতে গেলে স্রষ্টার ভাবনার সঙ্গে একাত্ম হতে হবে। এতে মস্তিষ্ক প্রয়োজন, আর প্রয়োজন মনেরও। নটসূর্য অহিন্দ্র চৌধুরী যেমনটা বলেছিলেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন যে রবীন্দ্রনাথের যে দুটি নাটক বিশ্ব সাহিত্যে স্থান পেয়েছে তার মধ্যে একটি হচ্ছে ডাকঘর, অপরটি হচ্ছে রাজা। ডাকঘরের প্রথম অভিনয় কিন্তু এদেশে হয়নি, হয়েছিল আইরিশ নাট্যমঞ্চে অ্যাবি থিয়েটারে 1913 সালে 17 মে, ইংরেজি অনুবাদে দি পোস্ট অফিস। 2 মাসের ব্যবধানে আরেকটি অভিনয় হয় লন্ডনের বেগার্ট থিয়েটারে। ওই বছরেরই 10 ডিসেম্বর নিউ ইয়র্কের গ্যারিক থিয়েটারে দি পোস্ট অফিসের অভিনয় হয়। তারপরেই বিভিন্ন বিদেশি ভাষায় নাটকটির অনুবাদে হিড়িক পড়ে যায়। যেমন জাপানিতে হয় 1916-তে, ইতালীয় ভাষায় হয় 1917-তে, জার্মান ভাষায় হয় 1918-তে, ড্যানিশ ভাষায় হয় 1938-এ। শুধু অনুদিত নয়, এসব দেশে অভিনীত হয়েছে বহুবার। জার্মানিতে 1921 সালে 28টি মঞ্চে 105 বার ডাকঘর অভিনীত হয়। জাপানে আবার একাধিক অনুবাদ হয়েছে এবং একই সাথে একাধিক মঞ্চে এর একাধিক অনুবাদ অভিনীত হয়েছে। ডাকঘরের কয়েকটি অভিনয় তো ইতিহাস হয়ে আছে। একটি ঘটনা ঘটে 1940-এ দ্বিতীয় মহাযুদ্ধের কালে। পারির পতন ঘটেছে অক্ষশক্তির কাছে। গুরুদেব তখন মংপুতে মৈত্রেয়ী দেবীর কাছে। মংপুতে রবীন্দ্রনাথ, মৈত্রেয়ী দেবী, সেই বইয়ে এই ঘটনাটার কথা আছে। সেখানে তখন মদমোসেল বসনেক নাম্নী এক মহিলা ছিলেন। মৈত্রেয়ী দেবী তার মংপুতে রবীন্দ্রনাথ গ্রন্থে লিখছেন, পৃষ্ঠা 235, দরজার কাছে উত্তেজিত ভাবে মৃদু করুণ কণ্ঠস্বরে গুরুদেব বলে মদমোসেল ঘরে ঢুকে তার বিছানার কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন। গুরুদেব বলছেন, গুরুদেব, ওরা প্যারিসে ডাকঘর অভিনয় করেছে। উনি উঠে বসলেন। বেশ বুঝলুম মৈত্রেয়ী দেবীর কথা চলছে। মনের ভিতর একটা নাড়া জাগলো, আজ ওরা ডাকঘর অভিনয় করছে। একটু স্তব্ধ হয়ে থেকে আবার যেমন ছিলেন তেমন শুয়ে পড়লেন। শুধু উত্তেজিত ভাবে পা নড়ছিল। অনেকক্ষণ পরে বললেন, সেবারও রাশিয়াতে দারুণ দুঃখের দিনে ওরা বারবার অভিনয় করেছে কিং অফ দি ডার্ক চেম্বার, মানে রাজা।
আবার দীর্ঘক্ষণ নীরবতা, একেই বলে পুরস্কার। আরেকটি ঘটনা ঘটে সে সময়, দ্বিতীয় মহাযুদ্ধের সময়। আরেকটা মজার কথা বলি, ওই যে অভিনয়টার কথা বললাম, যে পারিতে অভিনয় হলো যখন অক্ষশক্তি পারি অধিকার করেছে, শেষে এক জায়গায় আছে না, যে সুধা বলছে ওকে বলো সুধা তোমাকে ভোলেনি। ওরা সেই জায়গাতে করে নিয়েছিল স্বাধীনতা পারিকে ভোলেনি। আরেকটা ঘটনা ঘটেছিল, সেটিও দ্বিতীয় মহাযুদ্ধের সময়, 1942-এ। পোল্যান্ডের প্রখ্যাত নাট্য পরিচালক ডাক্তার জানুস কোরজাক 1878 থেকে 1942 তার জীবৎকাল। তিনি ছিলেন ওয়ারশো ইহুদি কনসেন্ট্রেশন ক্যাম্পে। এখানে 200 ইহুদি শিশু কিশোর বন্দী ছিল। একদিন ডাক্তারের কাছে আদেশ এলো ওই 200 জনকে গ্যাস চেম্বারে নিয়ে যাবার। মৃত্যু পরোয়ানা নেমে এসেছে ওদের ওপর। আদেশ প্রত্যাখ্যান করলেন তিনি। ফল বুঝতে পেরেছেন যে শিশুদের তো উনি বাঁচাতে পারবেন না, নিজেও মরবেন। মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি তো আদেশ প্রত্যাখ্যান করলেনই, আরেকটা অসাধারণ কাণ্ড করে বসলেন। কি? মৃত্যুর দিন ঠিক হয়েছিল 1 মাস পরে। এই 1 মাস দারুণ ভাবে রিহার্সাল দিয়ে তিনি ওই শিশুগুলিকে দিয়ে ডাকঘর অভিনয় করালেন। মৃত্যুকে জয় করে তারা জীবনকেও জয় করবে। এই নাটকটি বেছে নেবার কারণ হিসেবে ডাক্তার জানুস নাকি বলেছিলেন, পরিণামে মৃত্যুর দেবদূতকে শান্তিতে মেনে নেবার দীক্ষাটি দরকার ছিল। শোনা যায় এক প্রত্যক্ষদর্শী তার লেখা বিবরণ থেকে, শোনা যায় যে তিনি নাকি বলেছিলেন নাটক দেখে, ফুল দেখতে কেমন তা ভুলে গেছে অমলের সঙ্গে রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছে রাজার। অমল রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছে রাজার চিঠির জন্য, যা কিনা তাদের মুক্তি এনে দেবে। অমলের মধ্যেই তারা বিশ্বাস করেছিল রাজার চিঠি আসছে, পথে আছে। অর্থাৎ হয়তো হয়তো সে বাচ্চাগুলি ভেবেছিল রাজার চিঠি আসছে, তাদের মুক্তি হতে পারে। উপরে বলা যে এই যে দুটো ঘটনা আমরা বললাম, এটি বাদ দিলেও পৃথিবীতে বহুবার, বহুভাবে, বহু ধরনের রূপ ও মঞ্চসজ্জায় ডাকঘর অভিনীত হয়েছে। রবীন্দ্রনাথের মৃত্যুবর্ষে জাপানে, শতবার্ষিকীতে ফ্রান্সে এর অভিনয় হয়েছে। উইলিয়াম রাদিচে নতুন করে ইংরেজিতে ডাকঘর অনুবাদ করেছেন 1996-এ। তার বিশ্বভারতী সংস্করণ বেরিয়েছিল 2008-এ। সেটি অভিনীত হয়েছিল ব্রিটিশ নাট্য পরিচালক ও লেখক শ্রীমতী জিল পারভিনের উদ্যোগে। আর এই সেদিন ডাকঘরের নতুন অনুবাদ প্রায় 1 শতাব্দী পরে, এই 2026-এ আবার ফরাসিতে অনুবাদ হয়েছে। করেছেন রবীন্দ্র গবেষক ফ্যাবিয়াঁ শার্তিয়ে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের সহায়তায়। এই অনুবাদের নাম ইলুস্ত্রে অমল।
এটি চিত্রশোভিত করেছেন শ্রী সুব্রত ঘোষ। দেশে প্রথম ডাকঘরের অভিনয় হয় 1917 13 অক্টোবর বিচিত্রায়। সীতা দেবী জানাচ্ছেন, এই অভিনয়ে দর্শক হিসেবে মহিলাদের প্রাধান্য ছিল। আবার ডক্টর কালিদাস নাগ জানাচ্ছেন, এই অভিনয় মহিলাদের জন্যই হয়েছিল। ডক্টর নাগ কবির অনুমতি নিয়ে গ্রিন রুমে বসে অভিনয় দেখেছিলেন। রবীন্দ্রনাথ এতে ঠাকুরদার ভূমিকায় ছিলেন, আর আশা মুকুল ছিলেন অমলের ভূমিকায়। তবে সীতা দেবী এও জানিয়েছেন যে এর আগে সমাজ পাড়ায় বাল্য সমাজ মেরি কার্পেন্টার প্রেক্ষাগৃহে ডাকঘর অভিনয় করে। এতেও আশা মুকুল অমল হয়েছিলেন। রবীন্দ্রনাথ তখন কলকাতায় ছিলেন না। ওই অভিনয়ের তারিখ 1917 10 অক্টোবর। এই অভিনয়ে 5টি গান নাটকে যুক্ত হয়। আমি চঞ্চল হে, আমি সুদূরে রপি আসি, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, বেড়া গেল তোমার পথ চেয়ে, হ্যাদে গো নন্দরানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও, এবং ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। 1939 সালে ডাকঘর অভিনয়ের তোড়জোড় চলছিল অনেক দিন ধরে। 7টি নতুন গান হয়েছিল এর জন্য। বাহির হলে আমি আপন ভিতর হতে, আমরা দূর আকাশের নেশায় মাতাল, শুনি ওই রুনু ঝুনু পায়ে নুপুর ধ্বনি, এই তো ভরা হলো ফুলে ফুলে, সুরের জালে কে জড়ালে আমার মন, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে, সম্মুখে শান্তির পারাবার, ভাষাও তরণী হে কর্ণধার। শেষ পর্যন্ত অভিনয় হয়নি, কিন্তু এই উদ্যোগটি স্মরণীয় এই কারণে যে শেষ গানটিকে রাখা হয়েছিল অমলের মৃত্যু শয্যার পাশে ঠাকুরদার মুখে। সে সময় একদিন গুরুদেব বলেছিলেন, শান্তিদেব ঘোষ লিখছেন, এটি যদিও অমলের মৃত্যুর গান, এই গানটি তার মৃত্যুতেও আমরা কাজে লাগাতে পারব। রবীন্দ্রসঙ্গীত পৃষ্ঠা 201। তাই এটিকে আর ব্যবহার করা হয়নি, স্বতন্ত্র করে রাখা হয়। 1928-এও একবার ডাকঘর মহড়া হয়েছিল, তাতে অমলের ভূমিকায় অভিনয় করার কথা ছিল সাহিত্যিক শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সে অভিনয়ও হয়নি। বহুবার বহু সংস্থা, নাট্যদল ডাকঘর অভিনয় করেছে, আমি কোথাও গানের প্রয়োগ দেখিনি। ওই যে আগেই বলেছি, ডাকঘর নিজেই একটি গীতি কবিতা, আর অভিনয় দেখা বা নাটক পাঠের সময় দর্শকের ডুব দিতে হয় বা তারা ডুব দিতে বাধ্য হন অমলের মনের মধ্যে সুরটি খুঁজে নিতে। আর স্বতঃস্ফূর্ত ভাবেই একটা ঋণ ঋণে মিঠে করুণ সুর গুনগুনিয়ে ওঠে তার মনে, চেতনায়, চিন্তায়, বোধে। গান সেখানে বাহুল্যই মনে হয়। যা বলছিলাম, অনেকে ডাকঘর অভিনয় করেছে। এক সময় স্কুলে এটি খুবই পছন্দের নাটক ছিল, এখনো আছে। তবে দেশের অভিনয় বলতে দুটি ক্ষেত্র সবচেয়ে উল্লেখযোগ্য। এক তো শম্ভু মিত্রের, বহুদিন তিনি ও তাঁর দল ডাকঘর মঞ্চস্থ করেছেন। একটি অভিনয় দূরদর্শনের লেখাগারে রাখা আছে, তাতে ঠাকুরদার ভূমিকায় শ্রী মিত্র আর অমল চৈতি ঘোষাল। সাউলি অভিনীত মানে অমলের ভূমিকায় আছে কিনা জানি না, তবে সাউলির একক পাঠে এই নাটকটি শোনাও ছিল এক অনন্য অভিজ্ঞতা। আরেকটি উল্লেখযোগ্য প্রয়াস সংবর্ত নাট্যগোষ্ঠীর নাটক, জার্মানির ভোলফ্রাম মেরিং এবং সুনীল দাস পরিচালিত। 1991 থেকে 1991-এর 21শে ডিসেম্বর কলকাতার ম্যাক্স মুলার ভবনের যাত্রা শুরু। এর 100তম অভিনয় হয়
1999-এর 3রা ফেব্রুয়ারি। এই 8 বছর কুমারী দেবকল্পা দাস অমলের ভূমিকায় অভিনয় করে গেছেন প্রবাদ প্রতিম সুখ্যাতি সহ। এই অভিনয় নিয়ে সংবর্ত দেশে বিদেশে বহু স্থানে গেছে। এই অভিনয়ে মুখোশের ব্যবহার ও প্রয়োগ একে বিশিষ্টতা দিয়েছিল। আর আমি নিজে একক অভিনয় করেছি ডাকঘর। এতে যন্ত্রানুষঙ্গে ছিলেন সরদেব, বুদ্ধদেব দাশগুপ্তের ছেলে ভবানী শঙ্কর দাশগুপ্ত, আর তবলায় পণ্ডিত কানাই দত্তের সুযোগ্য শিষ্য তাপস মুখার্জি। এবার নাটকের বক্তব্য ও উপসংহারের বিষয়ে আসি। যবনিকা উত্তোলিত হলে দেখা যাবে মাধব দত্ত কবিরাজের সঙ্গে কথা বলছে, কোনো এক রুগীর বিষয়ে কথা হচ্ছে। মাধব দত্তের কথায় বোঝা যায় যে রুগী সংকটাপন্ন, তবে রুগীটি কে, তার সঙ্গে মাধব দত্তর কি সম্পর্ক তা বোঝা যাচ্ছে না। এমন সময় ঠাকুরদার প্রবেশ। কবিরাজ চলে গেছে, ঠাকুরদার সঙ্গে কথাবার্তায় বোঝা যায় অপুত্রক মাধব দত্ত তার স্ত্রীর গ্রাম সম্পর্কে এক ভাইপোকে এনেছে পোষ্য নেবে বলে। এতদিন নেয়নি, কারণ তার চিন্তা ছিল অনেক কষ্টে পরিশ্রমে সংগৃহীত টাকা পয়সা পরের ছেলে ভোগ করবে, কিন্তু এই ছেলেটিকে সে ভালোবেসে ফেলেছে। এখন তার টাকা ওই ছেলে পাবে ভেবেই তার উপার্জন করতে উৎসাহ যাচ্ছে। এই ছেলেটি বড় অসুস্থ। অসুস্থ ছেলেটি অমল গুপ্ত ঢোকে। বোঝা যায় অসুস্থ বলে পড়াশোনা করতে পারেনি সে, কিন্তু সে বড়ই কল্পনাপ্রবণ, তার ভারী মজারও। বোঝা যায় না গল্প কোন পথে এগুচ্ছে বা এগোবে। এরপরে পরপর আসে দইওয়ালা, প্রহরী, সবাই মজা পায় অমলের সঙ্গে কথা বলে। আর ওই কথাবার্তার মধ্য দিয়েই বোঝা যায় যে অমল মৃত্যু পথযাত্রী। ওর কথায় বোঝাই যায় যে অমল মারা যাবে, কিন্তু কখন, কোথায়, কিভাবে নাটক পাঠক দর্শককে কৌতূহলী করে তোলে সেই বিষয়ে। এই কৌতূহল চেপে রেখেই তারা এক সময় রূপকথার আমেজ পান, এক সময় বাল্যকালের স্মৃতি মেদুরতায় আক্রান্ত হন, আর এক সময় গোষ্পদে প্রতিবিম্বিত মহাকাশ বা শিশির কণার বুকে প্রতিফলিত সূর্যের মতন সাধারণ সংলাপের মধ্যে গভীর দার্শনিকতার চমক দেখে চমৎকৃত হয়। অমল বসে থাকে জানালার ধারে, তার দইওয়ালা যায় রাস্তা দিয়ে, অমল তাকে ডাকে, তার দই চাই, দই দই। ডাক তার কানে সঙ্গীতের মূর্ছনা আনে, কিন্তু দইওয়ালার তো আর দই ফ্রি করে বেড়াতে হবে। অমল কিনবে না শুনে বলে, কিনবে না তো আবার বেলা বইয়ে দাও কেন? অমল প্রহরীকে বলে, তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? প্রহরী বলে, এখনো সময় হয়নি। অমল বলে ওঠে, কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। প্রহরী তখন আর বাস্তবের প্রহরী থাকে না, সে হয়ে পড়ে মহাকালের দরজার প্রহরী, কিন্তু জানিয়ে দেয় সেও সময়ের অধীন। আর অমলের কথা শুনে দইওয়ালা যখন বলে, দই বেচতে যে কত সুখ তোমার কাছে শিখে নিলাম, বোঝা যায় শ্রমের মর্যাদা বা কর্মযোগের আদর্শ। শ্রীচণ্ডীতেও তো বলা আছে, ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমো। এভাবেই গল্প এগোয়। হ্যাঁ, গল্পই তো, কি সুন্দর পথ চলার গল্প। শাওলি এক জায়গায় বলেছিলেন, শাওলি মিত্র, যে ডাকঘরে কোনো গল্প নেই, কিন্তু তাই কি? আমরা তো দেখছি
এ একটা পথ চলার গল্প। আবার যদি একে ছোট গল্প বলি, তাহলে এ তো একেবারে গুরুদেবের ছুটির দোসর। অমল বলে প্রহরীকে, আচ্ছা, ওই যে রাস্তার ওপারে বড় বাড়িতে ঘিসেন উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে? প্রহরী বলছে, ওখানে নতুন ডাকঘর বসেছে। পাঠক দর্শক বুঝে যান, নাটক তাহলে মূল লক্ষ্যে অভিসৃত হচ্ছে। কিন্তু কিসে লক্ষ্য? কিভাবে হবে এই নামকরণের সার্থকতা? একটা ধারণা হবেই, এবং খুব স্বাভাবিকভাবে হবে। তা হলো এই যে, অমলের চিরমুক্তির চিঠি আসবে ওই ডাকঘরে। অমল জিজ্ঞেস করে, ডাকঘর? কার ডাকঘর? প্রহরী, ডাকঘর আবার কার হবে? রাজার ডাকঘর। অমল যখন জিজ্ঞেস করে, আমার নামেও চিঠি আসবে? দর্শক পাঠকের মন বেদনায় টনটন করে ওঠে। তবে তো মুক্তির চিঠি আসবে, কারণ এর আগেই তো অমল প্রহরীকে বলেছিল, আমার সেই ভালো কবিরাজ কবে আসবে, আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। তখন কবিরাজ আর রাজা অভিন্ন হয়ে যায়। আর যেন রাজার রাজাও উঁকি দেন, তার কাছ থেকে মুক্তির চিঠি অমলের কাছে এসে পৌঁছবে। তাই বুঝি নাটকের নামও ডাকঘর। দর্শক পাঠকের মনে অমলের জন্য সহমর্মিতায় ভরে যায়। অমল বসে থাকে ডাক হর করার পথ চেয়ে। 1318 চৈত্র মাসে গুরুদেবের একটি গানে এই পথ চাওয়ার আনন্দটা প্রকাশ করেছিলেন। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়ায়, বর্ষা আসে বসন্ত। ডাকঘরের অমলের কথা আর পথ চাওয়াতেই এই রৌদ্র ছায়ায় বর্ষা বসন্ত খেলে যায় ক্রমান্বয়ে। ছায়া আবার দু রকমের হয়। এক, রোগক্লিষ্ট অমল ক্লান্তিতে ভেঙে পড়ে, ঘুমে জড়িয়ে আসে তার চোখ, শেষের ডাক মনে হয় ঘনিয়ে এলো বুঝি। আবার ছায়া ঘনিয়ে আসে, ঘনিয়ে আনে কিছু মানুষও। সহজ সরল ছেলেটির মনে সব আনন্দের আলো কুস্ত্রিতায় ছায়া দিয়ে ঢেকে দিতে চায় তারা। ওই যে গুরুদেব এই নাটকের জন্য গান লিখেছিলেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, এই হারিয়ে যাওয়ার পথটাই রুদ্ধ করে দিতে চায় তারা। দর্শক পাঠক বুঝে নেন, পথ রুদ্ধ হবে না, হতে পারে না। এমনই একজন মানুষ মোড়ল। গায়ে মানে না আপনি মোড়ল। লোকটার চরিত্রটাই বিকর্ষক। অমলের মতো ছেলে, যাকে যেই দেখে সেই ভালোবাসে, সমবেদনা জানায়, সহানুভূতিতে আপ্লুত হয়, তাকে সে বলে, কে রে, রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কোথাকার বাঁদর এটা? আবার অমল যখন বলে, রাজা যদি চিঠি লেখে তাহলে? মোড়ল সেটাকে অবলম্বন করে অমলের সম্পর্কিত পিসে মশাই মাধব দত্তকে ভয় দেখায় যে তার বাড়িতে রাজাকে নিয়ে কথা হয়, সে কথা সে উপযুক্ত স্থানে জানিয়ে দেবে। দর্শক পাঠক কিন্তু তিনটি জিনিস বুঝে যান। এক, মোড়লের মনও অমল জয় করবে। দুই, মোড়ল নিজের ভুল বুঝতে পারবে আর অমলের প্রতি সহানুভূতিশীল হবে। আর তিন, মোড়ল জব্দ হবে। সুধা ঢোকে, ঢোকে একরাশ ফুলের মতো, একটা হালকা গন্ধ ভরা বাতাসের ঝাপটার মতো, এক সুন্দর গানের সুরের মতো। মল ঝমঝম করতে করতে বন্ধু এসে দাঁড়ায় বন্ধুর দ্বারে, জীবন এসে দাঁড়ায় মৃত্যুর দ্বারে, ক্ষণিক এসে দাঁড়ায় চিরন্তনের দ্বারে, সুর এসে দাঁড়ায় বাণীর দ্বারে, নদীর মোহনা এসে দাঁড়ায় সাগরের দ্বারে, সুধা এসে দাঁড়ায় অমলের কাছে। সুধা মালিনীর মেয়ে, ফুল তুলতে যাচ্ছে, ফুল বিক্রি করা তার পেশা। অমল ফুল দাবি করে, সুধা প্রথমে দিতে চায় না, কারণ অমল তো দাম দিতে পারবে না। অমল বলে, আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব।
আমি কাজ খুঁজতে যাব ওই দূরে ঝর্ণা পার হয়ে, তখন তোমাকে দাম দিয়ে দেব। সুধা: আচ্ছা বেশ। অমল: তুমি তাহলে ফুল দেবে আমাকে? সুধা: ফুল তুলে তুমি আসবে? সুধা: আসবো। আসবে? সুধা: আসবো। অমল: আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? সুধা: না না, ভুলবো না, দেখো মনে থাকবে। ঠিক যেন একটা ঢেউ তীরভূমিতে এসে পড়ে মিলিয়ে গেল। খানিকক্ষণ যেন শান্ততা নেমে আসে। এই শান্ততা নিশ্চয়তার শান্ততা, আশা ভরসার আশ্বাসের সান্ত্বনা। পরক্ষণে আবার ভেঙে পড়ে একটা ঢেউ। এ ঢেউ আনন্দ উচ্ছ্বাসে ছেলের দল হৈ হৈ করে ঢোকে। ওরা খেলতে চলেছে। মাঠে গিয়ে ওরা চাষ খেলা খেলবে। অমলকে ওরা খেলতে ডাকে, কিন্তু অসুস্থ অমল, সে তো যেতে পারবে না। অমল ওদের নিজের খেলনা দিয়ে দেয়, ওদের বলে জানালার সামনে রাস্তা গিয়ে খেলতে। ওদের খেলা দেখেই তার আনন্দ। ওরা লড়াই লড়াই খেলে। অমল ঘুমিয়ে পড়ে। ঘুমোবার আগে দুটি প্রতিশ্রুতি অমল আদায় করে নেয়। এক, রোজ সকালে ছেলেরা ওর জানালার সামনে খেলবে। আর দুই, একজন ডাক হরকরাকে চিনিয়ে দেবে ওরা। তবে কি অমলের ডাক এলো? দর্শক পাঠকের মন ভারাক্রান্ত হয়। অমল যখন থাকবে না, ছেলেরা তো এমনি করেই খেলবে, এমনি করেই দিন বয়ে যাবে। এমনই কথা গুরুদেব এক যুগ আগে চৈতালিতে লিখেছিলেন। একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিমেষ, পরদিন এই মতো ফুরাইবে রাত, জাগ্রত জগৎ পরে জাগিবে প্রভাত, কলরবে চলিবে সংসারের খেলা, সুখে দুঃখে ঘরে ঘরে বহি যাবে মেলা। দুর্লভ জন্ম। অমল শয্যাগত হয়ে পড়ে। মাধব দত্তের ধারণা, জানালার ধারে বসে থেকে থেকে ঠান্ডা লেগে তার অসুখ বেড়েছে। এমন সময় ফকির বেশে ঠাকুরদা এসে হাজির হয়। দেশ বিদেশের জানা অজানা বাস্তব কল্পিত সব তথ্যের ভান্ডার নিয়ে সে বলে ক্রঞ্চ দ্বীপের কথা, সমুদ্রের ধারে নীল পাহাড়ের কথা, হীরক গলা ঝর্ণার কথা, আরো কত কথা। মাধব দত্তের কাছ থেকে অমল শোনে যে দইওয়ালা এসে চলে গেছে, অমলের জন্য এক ভাঁড় দই রেখে গেছে, তার নাকি বঞ্ঝির বিয়ে। অমল চিন্তায় পড়ে যায়। দইওয়ালা তাকে বলেছিল তার বঞ্ঝির সঙ্গে অমলের বিয়ে দেবে। ঠাকুরদা মজায় মেতে ওঠে, বলেন বাহ বাহ বাহ, খাসা বউ তো। আমি যে ফকির, ফকির মানুষ, আমারই লোভ হয়। তা বাবা, ভয় নেই, এবারকার মতো বিয়ে দিক না। আমি তোমাকে বলছি, তোমার দরকার হলে কোনোদিন ওর ঘরে মঞ্জির অভাব হবে না। জীবনের জারক রসে মৃত্যু ভয় কোথায় লীন হয়ে যায়। দর্শক পাঠকও একটু হেসে ফেলে, বুকের ভার একটুক্ষণের জন্য লাঘব হয়। মৃত্যু পথযাত্রী অমলকে ফকির বেশে ঠাকুরদা একটু মিথ্যে কথা বলে। অমল যখন বলে আমাকে চুপি চুপি আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে আমার নামে রাজার চিঠি এসেছে। ফকির বলে শুনেছি তো, তার চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সেই চিঠি এখন পথে আছে। অমল: পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূর দেখা যায়, সেই ঘন বনের পাশে। না, ঠাকুরদা মিথ্যে কথা বলেনি। বিশ্বরাজের ডাক তো অমলের জন্য এসেই গেছে। তবে সেই ডাক সহমর্মীদের কাছে মর্মন্তুদ মনে হলেও অমল সাগ্রহে ডাক হরকরাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত। সে যেন পাহাড়ের উপর থেকে একলা কেবলই নেমে আসছে। যতই সে আসছে দেখছি অমলের বুকের ভেতর ভারী খুশি হয়ে উঠছে। গীতাঞ্জলির কবি এমনই বলেছিলেন, মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে,
সেদিন তুমি কি ধন দেবে উহারে, ওরা আমার পরাণ খানি, সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না কো উহারে, মরণ যেদিন আসবে তোমার দুয়ারে। উপনিষদ এই কথাই বলেছেন অন্যভাবে, তামসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা মৃতঙ্গময়। অন্ধকার নয়, আমাকে আলোর পথ দেখাও, মৃত্যুর মধ্য দিয়ে আমাকে অমৃতের সন্ধান দাও। কে বলে ডাকঘরের রূপক নেই? কে বলে ডাকঘর রূপক নাটক নয়? এমন অমোঘ সত্য এক অসুস্থ বাচ্চা ছেলে খেলার ছলেই বলে চলেছে। তার সামনে যারা জানে যে তাদের সামনে যারা জানে ছেলেটি মরবেই। ঠাকুরদা কিনা দার্শনিক, তাই অমলের কথায় মজা পায়, কথার পিঠে আরো মজার কথা বলে। মজায় মজায় এমন জমে যে মৃত্যুও যেন ছিটকে যায় সংকোচে। কবিরাজ কিনা বাস্তব, তাই তার কাছে অমলের হাসিটা ভালো ঠেকছে না। তার কথা ওই যে বলছে খুব ভালো, বোধ হচ্ছে ওইটাই হলো খারাপ লক্ষণ। এর মধ্যে মোড়ল আসে, মাধব দত্তকে নির্মম পরিহাস করে, তোমাদের এই ছেলেটিকে যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে আছে। অমলের সঙ্গে নির্মম পরিহাস করে, একটি সাদা কাগজ দিয়ে বলে, এই যে রাজার চিঠি। আরো বলে, রাজা লিখেছেন, আমি আজকালকের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি, আমার জন্য মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো। মাধব দত্তের সঙ্গে দর্শক পাঠকের মোড়লের প্রতি বিরূপ বিরূপতা জেগে ওঠে, কিন্তু ঠাকুরদা খেপে যায় মোড়লের ওপর, বলে ওঠে, পরিহাস করেন এমন সাধ্য ওর আছে? আমি দেখেছি, আমি দেখেছি, ওই সাদা কাগজে অক্ষর দেখতে পাচ্ছি, রাজা লিখেছেন, স্বয়ং অমলকে দেখতে আসছেন, তিনি তার রাজকবিরাজকেও সঙ্গে করে আনছেন। দর্শক পাঠক মুহ্যমান হয়ে পড়েছিলেন এই কথা ভেবে যে অমলের জীবন শেষ লগ্ন এগিয়ে আসছে। অমলের সঙ্গে তারা এতটাই একাত্ম হয়ে পড়েছে যে উপসংহার নিয়ে ভাববারও তাদের আর অবকাশ নেই বা ইচ্ছেও থাকে না। এবার তাদের মনে আশা জাগছে, তবে কি রাজকবিরাজ অমলকে সারিয়ে তুলবে? তারা অনেকটা ভারমুক্ত মনে করে। ঠাকুরদা দার্শনিকতার মোড়কে ঠাকুরদার দার্শনিকতা মোড়লের নিচতা অপনোদিত করে দেয়। তারা তখন আনন্দ পান। মোড়ল সাদা পাতাকে চিঠি বলে অমলকে ঠকাতে চেয়েছিল, ঠাকুরদা দেখায় যে বিশ্বজোড়া চিঠি অমল খালি পাতাই, বিশ্বরাজের চিঠি খালি পাতাতেই আসে, যে যেমনটি সে তেমনটি পড়ে নেয়, আর মজার কথা তাই সত্য হয়। তাই বলি, কে বলে ডাকঘরের রূপক নয়? এ বিষয়ে আমরা গুরুদেবেরও বিরুদ্ধতা করতে রাজি। স্রষ্টা যখন সৃষ্টি করে ফেলেন, তখন তার উপর অধিকার তার চেয়ে উপভোক্তারও কম নয়, বরং বেশি। সে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে পারে, আর এই সত্য বিধাতার ক্ষেত্রে প্রযোজ্য। সৃষ্টিকর্তা নিজের সৃষ্টিকে সাধারণভাবে ভোগ করতে পারেন না, তাই সৃষ্টিকে ভোগ করতে তাকেও নিজের লাদিনী শক্তিকে রূপ পরিগ্রহ করাতে হয়। শ্রী রাধা ভগবানের এই লাদিনী শক্তি। ডাকঘরে আমরা গীতাঞ্জলির যে সৃষ্টি পাশাপাশি চলছিল, ডাকঘরে আর গীতাঞ্জলি সৃষ্টি পাশাপাশি চলছিল। গীতাঞ্জলিতে গুরুদেব যেভাবে গেয়েছেন সেইভাবেই ডাকঘরেও ফুটে উঠেছে অন্যভাবে। গীতাঞ্জলির 153 সংখ্যক গানে আছে, প্রেমের দূতকে পাঠাবে নাথ কবে, সকল সকল দ্বন্দ্ব ঘুচবে আমার কবে, আমার
ও আর যাহারা আসে আমার ঘরে, ভয় দেখায়ে তারা শাসন করে, দুরন্ত মন দুয়ার দিয়ে থাকে, হার মানে না, ফিরাইয়ে দেয় ঘরে, ফিরাইয়ে দেয় সবে। সে এলে সব আগল যাবে ছুটে, সে এলে সব বাঁধন যাবে টুটে, ঘরে তখন রাখবে কে আর ধরে, তার ডাক যে সাড়া দিতেই হবে, তার ডাকে যে সাড়া দিতেই হবে। আসে যখন একলা আসে চলে, গলায় তাহার ফুলের মালা দোলে, সেই মালাতে বাঁধবে যখন টেনে, হৃদয় আমার নীরব হয়ে রবে। রাজাও আসে মাধব দত্তের দরজা ভেঙে, রাজা নয় রাজদূত, দরজা ভেঙে আসে। সবাই ডাকাত ভেবেছিল, রাজদূত এসে খবর দিল, মহারাজ আজ রাত্রে আসবেন, 2 প্রহর রাত্রে। দর্শক পাঠক একটা দারুণ মিলনান্তের জন্য অপেক্ষা করছে। তারা কল্পনা করছে রাজার সঙ্গে অমলের কি কথা হবে। একটু পরেই শোনা যায় মাধব দত্তের কথা। মাধব দত্ত বলছে, বাবা, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আসছেন, তার কাছে প্রার্থনা করো। আমাদের অবস্থা তো জানোই যে ভালো নয়, জানো তো তুমি সব। অমল, সে আমি সব ঠিক করে রেখেছি পিসে মশাই, তা তোমার কোনো ভাবনা নেই। মাধব, কি ঠিক করে রেখেছো বাবা? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরে ডাক হরকরা করে দেয়। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করব। দর্শক পাঠক একটা সুন্দর উপসংহারের আনন্দে মেতে ওঠেন। কবিরাজ এসে বন্ধ দরজা জানালা সব খুলে দিতে বলে। তারপর জিজ্ঞেস করে, বাবা কেমন বোধ হচ্ছে? অমল, খুব ভালো কবিরাজ মশাই, খুব ভালো। আমার কোনো অসুখ অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছো? সব তারাগুলি আমি দেখতে পাচ্ছি, সব তারাগুলো আমি দেখতে পাচ্ছি। রাজকবিরাজ তখন অমল আবার বলছে, আহ, আকাশের সব তারা। রাজকবিরাজ, অর্ধরাত্রে যখন রাজা আসবে তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো, অমল বলছে, পারবো পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আকাশের ধ্রুব তারা তাকে পথ দেখিয়ে দেবে। সেই উনি বলছে, রাজা ওই মানে অমলের মুখ দিয়ে কবি বলাচ্ছেন, আমি রাজাকে বলবো এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। এই কথাটির মধ্যে কি বিরাট দোতনা রয়েছে দেখুন। দর্শক পাঠক একটা চমক অনুভব করে। নাটককার রবীন্দ্রনাথ এক অসাধারণ চমক সৃষ্টি করলেন। নাটক প্রথম থেকেই যে অমলের ওপর মৃত্যুর ছায়া সবাইকে দুঃখ দিচ্ছিল, তা যেন নিমেষেই দূর হয়ে যায়। সাধারণ কবিরাজ তো ভুল চিকিৎসায় দরজা জানালা এঁটে সুস্থ করার ব্যর্থ প্রয়াস করছিল, আর রাজকবিরাজ সব খুলে দিয়ে নিমেষে অমলকে চাঙ্গা করে তোলে। আনন্দে আনন্দ আনন্দ, মোড়লের মতো গোপন স্বভাব মানুষ পর্যন্ত রাজকবিরাজের কাছে ধিকৃত হয়েও অমলের কথায় প্রসন্নতা পায়। তবে আর বাকি কি, আর বাকি কি রইল? দর্শক পাঠক নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলে। এবার নাটক উপসংহৃত হবে এই আনন্দের আবহাওয়ায়। নাটককার রবীন্দ্রনাথ এবার দেন এক বক্ষম মোচড়। অসাধারণ দক্ষতায়, নাকি অনন্য মানব প্রেমে, নাকি আত্মসমর্পিত ব্রহ্ম ভাবনায় নাটকের বিষয় 180 ডিগ্রি ঘুরিয়ে দেন তিনি। বুঝিয়ে দেন রাজার আসার কথা বলেছিল রাজকবিরাজ, তিনি দেশের রাজা নন,
তিনি মহাবিশ্বের অধীশ্বর। তার আসার ধরনটি আজ যেন গুরুদেব যেমন লিখেছিলেন 6 বছর আগে, ওরে দুয়ার খোলে দে রে তোরা, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে আজ এসেছে আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক জলে, ছিল শয়ন ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। এই ঝড় আশপাশের মানুষের মনেও, কিচ্ছু বোঝা যাচ্ছে না। রাজা আসবেন, কোন রাজা? বিশ্বের রাজা তো, সেই রাজা আসবেন তার কাছে। তিনি আলোকময়, তার পদবিক্ষেপে আধার পথে আলোক জ্বলে। তাই তো রাজদূত দরজা ভেঙে আসার পথ করেছিল, আর রাজকবিরাজ সব খুলে দিয়ে রাজেশ্বরের আসার পথে লক্ষ্য তারার প্রদীপ জ্বালিয়ে দিল। ধ্রুব তারার দেখানো পথে সেই রাজেশ্বর আসবেন, অমলকে নিয়ে যাবেন সব পেয়েছির দেশে, যেখানে অমল খুঁজে পাবে তার স্বপ্নে ও কল্পনায় দেখা নদী, ঝর্ণা, পাহাড়, আকাশ আর তারার মেলা। একটু পরেই দর্শক পাঠক বুঝে যায় রাজকবিরাজ সব খুলে দিতে বলেছেন পৃথিবীর বন্ধন কাটিয়ে দেওয়ার জন্য। জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলনের অভিসারে যায়, তখন সব খুলে দিতে হয়, সব বন্ধন মুক্ত করে দিতে হয়। ওই যে কথায় আছে, ছিন্ন শয়ন, ওই যে আগের কবিতাটাতে বললাম, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। সাজা কথাটি লক্ষণীয়। মৃত্যুর পথযাত্রী রাজেশ্বরের দোসর অমল, পৃথিবীর দারিদ্র তাকে ছোঁয় না, জীবন অপ্রাপ্তি তাকে ছোট করে না, তার ছিন্ন শয্যা মৃত্যুরাজের পথসজ্জা। দর্শক পাঠককে একটা সাজার ধাক্কা দিয়ে নাটককার উপসংহারে আসছেন। কি বলবো একে, অ্যান্টি ক্লাইম্যাক্স নাকি নাটকের এটাই ক্লাইম্যাক্স? কি সামান্য কথার সূত্র ধরে কোথায় চলে যান তিনি। মোড়লের নির্বোধ কথায় দর্শক পাঠকের মুখেও এই অবস্থাতেও হাসি খেলে যায়। অমল, পিসেমশাই, রাজা আসবেন, তার জন্য কি ভোগ তৈরি করবে? রাজদূত, তিনি বলে দিয়েছেন তোমাদের এখানে তার মুড়ি মুড়কির ভোগ হবে। অমল, মুড়ি মুড়কি? মোড়ল মশাই, তুমি যে আগেই বলে দিয়েছিলে। দাদা, সব খবরই তুমি জানো, আমার তো কিছুই জানতাম না। মোড়ল, আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও, তাহলে রাজার জন্য ভালো কিছু। এবার এক মোক্ষম মোচড়। রাজকবিরাজ বলছেন, কোনো দরকার নেই, এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলো ঘুম এলো। আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশের তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম আসছে। দার্শনিক ঠাকুরদা হাত জোর করে জীবন মৃত্যু রাজের কাছে অভ্যর্থনা জানায়। এমন শোক নিবিড় প্রায় নৈশব্দ ভেঙে মাধব দত্তের আর্তনাদ, সেই সব দেখে ঘাবড়ে গেছে, বলে ওঠে, এরা আমার ঘর অন্ধকার করে দিল কেন? তারার আলোতে আমার কি হবে? ঠাকুরদা হিস করে বলে উঠে, চুপ কর অবিশ্বাসী, কথা কইও না। অমল ঘুমিয়ে পড়ে মহামৃত্যুর মহাঘুমে। হ্যাঁ, পরিপ্রেক্ষিত, পরিস্থিতি, পরিবেশ এই মৃত্যুকে মহামৃত্যু করে তুলেছে। তবু যেন একটা অতৃপ্তি থেকে যায়, উপসংহার যেন ঠিক রাবীন্দ্রিক হলো না। অমল
অমলের মৃত্যু ছাড়া তো নাটক শেষ হবে না জানি, কিন্তু দর্শক পাঠকের মন ভারাক্রান্তও হয়। সবই ঠিক, কিন্তু কেমন যেন একটা অতৃপ্তি থেকে যায়। না, নাটক এভাবে সাদামাটায় শেষ হয় না। সুধা ঢোকে। সুধা, অমল! রাজকবিরাজ, ও ঘুমিয়ে পড়েছে। সুধা, আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? রাজকবিরাজ, আচ্ছা, দাও তোমার ফুল। সুধা, ও কখন জাগবে? রাজকবিরাজ, এখনই, যখন রাজা এসে ওকে ডাকবে তখন। সুধা তখন সুধা বলছে, তখন তোমরা ওকে একটি কথা বলে দিতে পারবে, বলে দেবে? রাজকবিরাজ, কি কথা? সুধা, বলো যে সুধা তোমাকে ভোলেনি। আহ, এই তো রাবীন্দ্রিক উপসংহার। দর্শক পাঠকের জল নতুন করে নামে। না, এবার সান্ত্বনা পাবার স্বস্তিতে অমল জীবনের হাত ধরে মৃত্যুর ঘরে পৌঁছয়। জীবনের দরজাটা ঠেলে খুলে দিয়ে দাঁড়িয়ে থাকা মৃত্যু বলে, তোমায় ভুলিনি, তোমায় ভুলি না, তোমাকে ভুলবো না। গীতাঞ্জলিতে গুরুদেব দেখেছেন জীবনে জীবন বধূ বেশে বরণ করতে প্রস্তুত হয় মরণকে। বরণ ডালা গাঁথা আছে আমার চিত্ত মাঝে, কবে নীরব হাস্য মুখে আসবে বরের সাজে। সেদিন আমার রবে না ঘর, কেই বা আপন কেই বা অপর। বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্রতা। মরণ, আমার মরণ, তুমি কও আমারে কথা। ডাকঘরে 28 বছর পরে গুরুদেব থাকবেন রোগশয্যায়। হয়তো তখন অমলের মতো তার চোখে নেমে আসবে ঘুমের আবেশ। ভাববেন হয়তো রাজেশ্বর তাকেও নিতে আসবে এমনি করে মহাঘুমের দেশে। সেই সম্ভাবনার ধারণায় মৃত্যুর 8 মাস আগে লিখবেন তিনি, ধূসর গোধূলি লগ্নে সহসা হেরিল একদিন, মৃত্যুর দক্ষিণ বাহু জীবনের কণ্ঠে বিজড়িত, রক্তসূত্র গাছি দিয়ে বাঁধা। চিনিলাম তখনই দোহারে, দেখিলাম নিতেছি যৌতুক, বরের চরম দান মরণের বধূ। দক্ষিণ বাহুতে বহি চলিয়াছি যুগান্তের পানে। জীবন বধূ, মরণ বর, বিয়ে হচ্ছে দুজনার গোধূলি লগ্নে। বিশ্ব সাহিত্যে এমন ভাব প্রতিমা সত্যিই বিরল। ভারতীয় সাহিত্যে আছে, কারণ তা যে উপনিষদে ঋদ্ধ, তাই আরেকজনকে অমনটা লিখতে দেখি গুরুদেবেরও আগে। মৃত্যু মৃত্যু সে তো শুধু 8 পৌরে সাজ ছেড়ে বাসর সজ্জায় সেজে বসে থাকা অসীমের দ্বারে। শ্রী অরবিন্দ ঘোষ, দি ফিয়ার অফ ডেথ, রণজিৎ রায়ের অনুবাদ।